হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আমি তোমাদের গৌতম স্যার। আগেও তোমাদের যেমন ক্লাস নিয়েছি ডাব্লিউবিসিএস, ফুড এসআই বা ক্লার্কশিপের ওপর, ঠিক তেমনিভাবে আমাদের সামনে আসতে চলেছে যে পিএসসি এক্সামগুলো, তার মধ্যে আমাদের প্রথমে ফুড এসআই আছে, তারপরে মিসলেনিয়াস আছে, তারপরে ক্লার্কশিপ আছে। তো আজকে আমরা আরেকটা কিন্তু এরকম ক্লাস করতে চলেছি, মূলত তোমার ফুড এসআই এবং ক্লার্কশিপের উপর বেস করে। তো এই ফুড এসআই এবং ক্লার্কশিপে যে কোশ্চেনগুলো আমাদের আসতে চলেছে, তো সেরকম কিছু আমি ইম্পর্টেন্ট 25টা কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো তোমরা প্রত্যেকে ক্লাসটা দেখো, ঠিক আছে, এবং কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো, বা আর কোন কোন টপিকের ওপর কোশ্চেন রাখলে ভালো হয় সেটাও কিন্তু তোমরা জানিও কমেন্ট বক্সে। তো দেখো, আজকে আমরা স্টার্ট করি। তো দেখো, যেহেতু সামনে একটু আগেই বললাম আমাদের বিভিন্ন পিএসসি এক্সাম আসতে চলেছে, ফুড এসআই বা ক্লার্কশিপ বা মিসলেনিয়াস, তো তোমরা এই কোর্সগুলো সম্বন্ধে বিশদে জানতে চাইলে তোমরা ফোন করতে পারো আমাদের এই 03366203574 নাম্বারে। আবার বলছি 03366203574 নাম্বারে তোমরা ফোন করে প্রত্যেকে এই কোর্সগুলো সম্বন্ধে কিন্তু রাইসের কাছে জানতে তোমরা পারো। তো প্রত্যেকেই কিন্তু তোমরা এই নাম্বারটায় কিন্তু তোমরা ফোন করতে পারো। এই নাম্বারে ফোন করে কিন্তু তোমরা এই কোর্সগুলো সম্বন্ধে কিন্তু তোমরা জানতে পারো, যে ফুড এসআই বা ক্লার্কশিপ বা মিসলেনিয়াস যে আমাদের কোর্সগুলো এখন চলছে, তো সেই কোর্সগুলো সম্বন্ধে জানতে অবশ্যই তোমায় কিন্তু এই নাম্বারে ফোন করতে হবে। তো চলো আমরা আজকের প্রথম কোশ্চেনে আসি। দেখো, প্রথম কোশ্চেন কি বলছে, ক্লাইমেট চ্যাপ্টার থেকে, জলবায়ু থেকে তোমার একটি কোশ্চেন, যে দ্য ইন্ডিয়াস হাইয়েস্ট অ্যানুয়াল রেইনফল ইজ রিপোর্টেড অ্যাট। দেখো কোশ্চেনটা কি বলেছে, আবার বলছি, দ্য ইন্ডিয়াস হাইয়েস্ট অ্যানুয়াল রেইনফল ইজ রিপোর্টেড অ্যাট, অর্থাৎ আমাদের ভারতবর্ষের সবথেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত বা বৃষ্টিবহুল তোমার স্থান কোনটি ভারতবর্ষের। তো দেখো অপশান কি দেওয়া আছে, সিকিমের নামচি, রাজস্থানের চুরু, মেঘালয় মৌসিনরাম এবং হিমাচল প্রদেশের চাম্বা। বিভিন্ন কম্পিটিটিভ ফিল্ডে এই কোশ্চেনটি এসছে, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এখানে অনেকের মনে বা অনেকে ভুল করে থাকে চেরাপুঞ্জির সঙ্গে। তো চেরাপুঞ্জি কিন্তু এখন ইন্ডিয়ার সব থেকে তোমার ওয়েটেস্ট প্লেস বা হচ্ছে তোমার বৃষ্টিবহুল স্থান নয়। তাহলে এই ভারতবর্ষের এখন সব থেকে বৃষ্টিবহুল স্থান যেটি, সেটি হচ্ছে তোমার এই তাহলে দেখো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে দেখো মৌসিনরাম। তাহলে ভারতবর্ষের সব থেকে তোমার বৃষ্টিবহুল স্থান কোনটি, অ্যান্সার তোমার হবে একের মেঘালয় মৌসিনরাম। এই মৌসিনরাম জায়গাটি অবস্থান করছে মেঘালয়ের তিনটে খুব ইম্পর্টেন্ট হিল আছে, গারো, খাসি এবং জয়ন্তিয়া। তো এই গারো, খাসি, জয়ন্তিয়ার মধ্যে তোমার বিশেষ করে এই মেঘালয় মৌসিনরাম জায়গাটি অবস্থান করে হচ্ছে খাসি পর্বতে। তো খাসি পর্বতের উইন্ডওয়ার্ড স্লোপে আমাদের এই মৌসিনরাম জায়গাটি অবস্থান করছে, ফলে এখানে বৃষ্টি খুব বেশি হয়ে থাকে। এবং এই খাসি পর্বতেরই লিওয়ার্ড স্লোপে রয়েছে শিলং, যেটিকে আমরা ভারতবর্ষের একটি রেইন শ্যাডো জোন বা বৃষ্টিচ্ছায় অঞ্চল বলি। তো বৃষ্টিচ্ছায় অঞ্চল বা রেইন শ্যাডো জোনে অবস্থান করছে শিলং, যেটি আমাদের মেঘালয় রাজ্যের ক্যাপিটালও আমরা বলতে পারি। এবং সেই খাসি পর্বতেরই উইন্ডওয়ার্ড স্লোপে অবস্থান করছে আমাদের এই মৌসিনরাম জায়গাটি। সেই কারণেই মৌসিনরাম হচ্ছে কিন্তু ভারতবর্ষের সবথেকে তোমার ওয়েটেস্ট প্লেস, অর্থাৎ সবথেকে তোমার বৃষ্টিবহুল স্থান, বা ভারতবর্ষের সবথেকে বৃষ্টি কোথায় হয়ে থাকে কোশ্চেন করলে অবশ্যই অ্যান্সার তোমার হবে কিন্তু এই মেঘালয় মৌসিনরাম। চলো আমরা নেক্সট স্লাইডে আসি। নেক্সট কোশ্চেনে দেখো কি দিয়েছে, নাম্বার 2, according to 2011 census which of the following states has the largest rural population। অর্থাৎ তোমার 2011 সালে সেন্সাস হয়েছে। তাহলে 2011 সালে সেন্সাস অনুযায়ী আমাদের ভারতবর্ষের সব থেকে গ্রামীণ তোমার জনবসতি ভারতবর্ষের কোন রাজ্যে বেশি আছে। তাহলে according to 2011 census which of the following state has the largest rural population, অর্থাৎ তোমার গ্রামীণ জনসংখ্যা 2011 সালে সেন্সাসের রেসপেক্টে ভারতবর্ষের কোন রাজ্যে বেশি। তাহলে অ্যান্সার কি হবে, দেখো অপশান কি দেওয়া আছে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং তোমার হচ্ছে আসাম। তাহলে 2011 সালে সেন্সাস, লাস্ট সেন্সাস 2011 সালে সেন্সাস খুব ভালো করে দেখতে হবে, ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া। তো এই 2011 সালে সেন্সাস অনুযায়ী তাহলে ভারতবর্ষের কোন রাজ্যে গ্রামীণ জনসংখ্যা সব থেকে বেশি।
তাহলে দেখো অ্যান্সার কি হবে, অ্যান্সার তোমার কিন্তু এখানে হবে হচ্ছে তোমার অত্যন্ত একটি কমন কোশ্চেন, খুবই কমন কোশ্চেন, অ্যান্সার তোমার হবে উত্তরপ্রদেশ। তাহলে ভারতবর্ষে সব থেকে বেশি পরিমাণে গ্রামীণ জনসংখ্যা রয়েছে উত্তরপ্রদেশে। আর যদি জিজ্ঞেস করতো আরবান পপুলেশন অর্থাৎ পৌর জনসংখ্যা কোথায় বেশি, তখন অ্যান্সার কিন্তু হতো, এখানে অপশানটা দেওয়া আছে যদিও, এখানে তখন অ্যান্সার হতো মহারাষ্ট্র। তাহলে আরবান পপুলেশন ভারতবর্ষে কোথায় সব থেকে বেশি বললে অ্যান্সার তোমার হবে মহারাষ্ট্র, আর রুরাল পপুলেশন কোথায় বেশি বললে অ্যান্সার তোমার হবে হচ্ছে উত্তরপ্রদেশ। তো এগুলো একটু কিন্তু দেখতে হবে। তো 2011 সালের সেন্সাস অনুযায়ী তাই ভারতবর্ষে যে রাজ্যে তোমার গ্রামীণ জনসংখ্যা সব থেকে বেশি তার অ্যান্সারটা তোমার হবে উত্তরপ্রদেশ। আর যদি বলতাম আরবান পপুলেশন তাহলে অ্যান্সার তোমার হতো মহারাষ্ট্র। চলো আমি নাম্বার 3-এ আসি, 3 নাম্বার কোশ্চেনে আসি। 3 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, কোট্টায়াম বা তোমার কোট্টাপুরাম থেকে কোল্লাম স্ট্রেচ ইজ কানেক্টেড বাই উইচ অফ দ্য ফলোইং ইনল্যান্ড ন্যাশনাল ওয়াটারওয়েজ। অর্থাৎ ইনল্যান্ড ন্যাশনাল ওয়াটারওয়েজ মানে হচ্ছে তোমার ভারতবর্ষের যে ইম্পর্টেন্ট জাতীয় জলপথগুলো আছে। তাহলে ভারতবর্ষে এরকম টোটাল জাতীয় জলপথ আছে আমরা বলি 111টা। এবার এই 111টার মধ্যে এই কোট্টাপুরাম থেকে কোল্লাম এই জায়গাটায় কোন ন্যাশনাল ওয়াটারওয়েটা তোমার কানেক্ট করছে। দেখো অপশান কি দেওয়া আছে, NW1, NW2, NW3 এবং তোমার NW4। তাহলে তো এই NW1, এই NW1 কিন্তু তোমার কানেক্ট করছে আমাদের প্রয়াগরাজ থেকে হলদিয়া, যেটা আমাদের গঙ্গা ভাগীরথী হুগলি নদীর উপরে আছে, যেটাকে আমরা ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট ন্যাশনাল ওয়াটারওয়ে বলি, এবং যার টোটাল লেন্থ হচ্ছে 1620 কিলোমিটার। তাহলে NW1 যেটা আমাদের প্রয়াগরাজ থেকে হলদিয়া গঙ্গা ভাগীরথী হুগলি নদীর ওপরে রয়েছে, তোমার যেটাকে আমরা ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট ন্যাশনাল ওয়াটারওয়ে বলি, তার টোটাল লেন্থ কত 1620 কিলোমিটার। তাহলে NW1 হবে না। NW2 দেখো যেটা আমাদের কানেক্ট করছে সাদিয়া থেকে ধুবড়ি ব্রহ্মপুত্র নদীর উপরে রয়েছে আসামে, তাহলে NW2ও হবে না। NW4 হচ্ছে কাকিনাডা টু পুদুচেরি। এবার এই পুদুচেরি মানে যার 4টে জেলা আছে, ইয়ানামটা আছে অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি কারাইকাল তামিলনাড়ু, মাহে হচ্ছে কেরালাতে। তো এই কাকিনাডা টু পুদুচেরি আমাদের যেটা গোদাবরী কৃষ্ণা রিভার বেসিনে পড়ে সেটা হচ্ছে NW4। তার মানে আমাদের NW4ও কিন্তু হবে না এখানে অ্যান্সার। এখানে তাহলে অ্যান্সার হবে কোত্থাপুরাম টু কোল্লাম, যেটা আমাদের কেরালা রাজ্যে রয়েছে, অর্থাৎ NW3। তাহলে NW3 যেটা আমাদের কানেক্ট করছে এই কোত্থাপুরাম টু কোল্লামকে, তাহলে অ্যান্সার হবে দেখো 3-এর সি হবে অ্যান্সার NW3। তো কোত্থাপুরাম টু কোল্লাম যেটা আমাদের ওয়েস্ট কোস্ট তোমার বেসিনের মধ্যে পড়ছে, আমাদের কেরালা রাজ্যে রয়েছে এই কোত্থাপুরাম টু কোল্লাম, সেই কোত্থাপুরাম টু কোল্লামটাই কিন্তু তোমার NW3 এর মধ্যে পড়ছে। তো 3-এর অ্যান্সার তোমার হবে সি NW3। চলো আমি নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, যে দ্য জোজিলা পাস খুবই ভারতবর্ষের একটি ইম্পর্টেন্ট মাউন্টেন পাস। এই দ্য জোজিলা পাস ইজ ইন উইচ মাউন্টেন রেঞ্জ, দ্য জোজিলা পাস ইজ ইন উইচ মাউন্টেন রেঞ্জ। অর্থাৎ ভারতবর্ষে কিন্তু বিভিন্ন মাউন্টেন পাসগুলো পড়ে যেতে হবে, সেটা নর্থ ইস্ট হতে পারে, নর্থ ওয়েস্ট হতে পারে, নর্থ হতে পারে, বা আমাদের সাউথ ইন্ডিয়াতেও যে মাউন্টেন পাসগুলো আছে, সেন্ট্রাল ইন্ডিয়াতে যে মাউন্টেন পাসগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে হবে। তো তার মধ্যে একটি ইম্পর্টেন্ট মাউন্টেন পাস, এই মাউন্টেন পাসটা অনেকবার পরীক্ষায় এসেছে, কম্পিটিটিভ ডোমেনের খুব একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো জোজিলা পাস ইজ ইন উইচ মাউন্টেন রেঞ্জ, তাহলে জোজিলা পাস আছে কোথায়, লাদাখে। তাহলে এই লাদাখের জোজিলা পাস যেটা দ্রাস ভ্যালির সঙ্গে সুরু ভ্যালিকে কানেক্ট করছে, বা শ্রীনগর থেকে লে কার্গিল রোডকে কানেক্ট করছে, সেই জোজিলা মাউন্টেন পাসটা কোন রেঞ্জে আছে, জাস্কার, লাদাখ, ইস্ট কারাকোরাম এবং তোমার ধওলাধর রেঞ্জ। এর মধ্যে দেখো ধওলাধর রেঞ্জ কিন্তু আমাদের রয়েছে হিমাচল প্রদেশে, তার মানে ধওলাধর রেঞ্জ কিন্তু একেবারেই আমার হবে না। তাহলে জোজিলা মাউন্টেন পাস আমি বললাম কোন কেন্দ্রশাসিত অঞ্চলে এখন পড়ছে, লাদাখের মধ্যে পড়ছে, যেটা শ্রীনগর থেকে লে কার্গিলকে কানেক্ট করছে, দ্রাস ভ্যালির সঙ্গে সুরু ভ্যালিকে কানেক্ট করছে। তাহলে সেই জোজিলা মাউন্টেন পাস কিন্তু আমাদের মূলত রয়েছে কোথায় না, অ্যান্সার তোমার হবে হচ্ছে জাস্কার রেঞ্জ। তো 4-এর অ্যান্সার তোমার হবে এ জাস্কার রেঞ্জ, জাস্কার পর্বতে এই জোজিলা মাউন্টেন পাস কিন্তু অবস্থান করছে। ওকে চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে আসি। 5 নম্বর, which of the following canal draws water from the river দামোদর in West Bengal। অর্থাৎ পশ্চিমবঙ্গের দামোদর নদী থেকে ওয়াটার তোমার সাপ্লাই করা হয় কোন ক্যানেলে,
দেখো চারটে ক্যানেলের নাম কি কি দেওয়া আছে, সারদা ক্যানেল, ইডেন ক্যানেল, মুথা ক্যানেল এবং তোমার ত্রিবেণী ক্যানেল। তো আমরা এর মধ্যে জানি সারদা ক্যানেলটা উত্তরপ্রদেশে আছে, সারদা নদীর জলকে ব্যবহার করা হয়। ইডেন ক্যানেল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের তোমার রয়েছে, যেটা দামোদর নদীর জলকে ব্যবহার করা হয়। মুথা ক্যানেল হচ্ছে তোমার মুথা রিভারের জল ব্যবহার করা হয়, মহারাষ্ট্রতে আছে। এবং ত্রিবেণী ক্যানেল হচ্ছে বিহারে আছে, গন্ডক নদীর জলকে ব্যবহার করা হয়। তাহলে সারদা ক্যানেল হচ্ছে উত্তরপ্রদেশ, সারদা রিভার। মুথা ক্যানেল হচ্ছে মুথা রিভার, মহারাষ্ট্র, পুনেতে আছে এটা। এবং ত্রিবেণী ক্যানেল হচ্ছে তোমার গন্ডক রিভার, বিহার। তার মানে এখানে অ্যান্সার তোমার হবে কিন্তু ইডেন ক্যানেল, যে ইডেন ক্যানেলটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, দামোদর নদীর জলকে ব্যবহার করে। তাহলে দেখো অ্যান্সার তোমার হবে হচ্ছে 5-এর বোম্বে ইডেন ক্যানেল। 5-এর বোম্বে ইডেন ক্যানেল। একটু ক্যানেলগুলো দেখে যেতে হবে, এরকম আরও কিন্তু অনেক ক্যানেল আছে, যেমন বাকিংহাম ক্যানেল, বা হচ্ছে তোমার কাকাটিয়া ক্যানেল, বা হচ্ছে তোমার ইন্দিরা গান্ধী ক্যানেল, এরকম কিন্তু আরও অনেক, অনুপগড় ক্যানেল, এরকম কিন্তু বেশ কিছু ক্যানেল অবশ্যই দেখে যেতে পারো তোমরা। বিশেষ করে কোন নদী থেকে জল পায়, বা তোমার সেটা কোন রাজ্যে আছে, বা কোন রাজ্যে ইরিগেশন পারপাসে ক্যানেলটা কনস্ট্রাক্ট করা হয়েছে, এইভাবেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিতে পারে। তো আমি নেক্সট কোশ্চেনে আসি। দেখো নাম্বার 6, সুন্দরবন ইন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাহলে সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার করা হয়? তাহলে আমরা জানি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবনকে কবে ডিক্লেয়ার করা হয়। তার আগে সুন্দরবন কিন্তু প্রথম হয়েছিল টাইগার রিজার্ভ। তো 1973-তে সুন্দরবন হয়, 1973-তে সুন্দরবনকে ডিক্লেয়ার করা হয় অ্যাজ আ টাইগার রিজার্ভ। 1977-এ হচ্ছে অ্যাজ আ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। 1984-এ হচ্ছে ন্যাশনাল পার্ক। 1987-এ হচ্ছে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার করা হয়। এবং সুন্দরবনকে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার করা হয় 1987-এ, তারপরে ডিক্লেয়ার করা হয় সুন্দরবনকে অ্যাজ আ বায়োস্ফিয়ার রিজার্ভ 1989-এ। তো এই 73-তে টাইগার রিজার্ভ, 77-এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, 84-এ ন্যাশনাল পার্ক, 87-এ হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, 89-এ হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, 2001-এ হচ্ছে সুন্দরবন অ্যাজ আ ওয়ার্ল্ড নেটওয়ার্ক বা ইউনেস্কোর ম্যাপের আন্ডারে আসে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার লিস্টে আসে সুন্দরবন 2001 সালে। এবং লাস্ট সুন্দরবন রামসার সাইট হয় 2019 সালে। তো সুন্দরবনকে তাহলে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার করা হয়েছে? অ্যান্সার তোমার হবে হচ্ছে 1987। 1987 কারেক্ট অ্যান্সার হচ্ছে 1987। এবং 1999 যেটা, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের আরেকটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটাকে আমরা বলি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে হয়? তখন কিন্তু অ্যান্সার হতো তোমার 1999। তাই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার করা হয় 1987-এ, এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার করা হয় 1999-এ। চলো তাহলে 6-এর অ্যান্সার তোমার হবে বোম্বে 1987। নাম্বার 7-এ আসি। জামশেদপুর ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ উইচ রিভার? জামশেদপুর অর্থাৎ তোমার এই জামশেদপুর শহরটি আমাদের কোন নদীর ধারে অবস্থান করছে? এই জামশেদপুরেই আছে তোমার আমাদের টিসকো আছে, অর্থাৎ টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি রয়েছে, যেটি 1907 সালে এস্টাবলিশ হয় এবং 1911 সাল থেকে প্রোডাকশন শুরু করে। তো এই জামশেদপুরটা কোন নদীর তীরে অবস্থান করছে? দামোদর, ব্রাহ্মণী, সুবর্ণরেখা এবং অজয়। যে দামোদর নদ বা অজয়, যারা কিন্তু তোমার ভাগীরথী হুগলি ট্রিবিউটারির মধ্যে পড়ে। ব্রাহ্মণী, সুবর্ণরেখা কিন্তু আমাদের পড়ছে মূলত ওড়িশা উপকূল, অর্থাৎ উৎকল কোস্ট বা ওড়িশা উপকূলের দুটো খুব ইম্পর্টেন্ট রিভার হচ্ছে এই ব্রাহ্মণী এবং সুবর্ণরেখা। তো এই জামশেদপুর শহরটি, জামশেদপুর যেখানে একটু আগে বললাম টিসকো আছে, সেই টাটা আয়রন স্টিল কোম্পানি জামশেদপুর, বা টিসকো কোন নদী থেকে জল পেয়ে থাকে যদি কোশ্চেন করে, জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত জিজ্ঞেস করে, তাহলে তখন কিন্তু অ্যান্সার তোমার কি হবে না? অ্যান্সার তোমার হবে হচ্ছে সুবর্ণরেখা। অ্যান্সার হবে 7-এর সি, সুবর্ণরেখা। এই জামশেদপুর শহরটি তোমার অবস্থান করছে সুবর্ণরেখা নদীর তীরে, বা হচ্ছে টিসকো ওয়াটার সাপ্লাই করে তোমার টিসকো থেকে, মানে টিসকোতে ওয়াটার সাপ্লাই হয় কোন রিভার থেকে? অ্যান্সার তোমার হবে সুবর্ণরেখা। যদিও আরেকটা নদী আছে খড়কাই। তো এই সুবর্ণরেখাটা প্রধান নদী হিসেবে অবশ্যই প্রথম রেসপেক্টে টিসকোর যে কোন নদী থেকে ওয়াটার সাপ্লাই করা হয়, অ্যান্সার সুবর্ণরেখা হবে।
তবে অবশ্য খড়কাই নদীর নামও বলতে হবে। এর মধ্যে কিন্তু দামোদর নদ আর অজয় কিন্তু, যারা একটু আগে বললাম ভাগীরথী হুগলির ট্রিবিউটারির মধ্যে পড়ে, আর সুবর্ণরেখা ব্রাহ্মণী এরা কিন্তু আমাদের বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। এরা ওড়িশা উপকূলের দুটি ইম্পর্টেন্ট রিভার। ওড়িশা উপকূলে এরকম আরও অনেক ইম্পর্টেন্ট রিভার আছে, বৈতরণী বা মহানদী রয়েছে। তো তাদের মধ্যে এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে দেখো ব্রাহ্মণী, সুবর্ণরেখা, যারা আমাদের ওড়িশা উপকূলের মধ্যে পড়ছে। চলো তাহলে 7-এর অ্যান্সার তোমার হবে সি, সুবর্ণরেখা। 7-এর অ্যান্সার তোমার হবে সি, সুবর্ণরেখা। আমি নেক্সট কোশ্চেনে আসি। দেখো 8 নম্বর কোশ্চেনে কি বলছে, দেখো 8 নম্বর কোশ্চেনে বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য কোর্স গিভেন বিলো। তাহলে কি বলছে, রিহান ড্যাম ইজ অন আ ট্রিবিউটারি অফ দ্য সোন রিভার। তাহলে রিহান ড্যাম, রিহান নদীর উপরে রয়েছে উত্তরপ্রদেশে, বিহারের সঙ্গে হচ্ছে জয়েন্ট ভেঞ্চার, উত্তরপ্রদেশে আছে রিহান ড্যাম। রিহান নদীর উপরে, যে রিহানটা হচ্ছে সোনের ট্রিবিউটারি, একদম কারেক্ট লেখা আছে। হীরাকুদ ড্যাম ইজ অন মহানদী রিভার। হীরাকুদ ড্যামটা আমাদের মহানদী রিভারের উপরে রয়েছে উড়িষ্যা রাজ্যে। তুঙ্গভদ্রা প্রজেক্ট নিয়ে জয়েন্ট ভেঞ্চার আছে কর্ণাটকা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে, এটাও একদম ওকে আছে। আর মাইথন ড্যামটা আমাদের বরাকর নদীর উপরে রয়েছে ঝাড়খণ্ডে, যে বরাকর হচ্ছে ট্রিবিউটারি অফ দামোদর রিভার। তার মানে রিহান ড্যাম রিহান নদীর উপরে উত্তরপ্রদেশে আছে, যে রিহানটা ট্রিবিউটারি হচ্ছে সোনের। যে রিহান ড্যাম নিয়ে, যে রিহান প্রজেক্ট নিয়ে জয়েন্ট ভেঞ্চার আছে উত্তরপ্রদেশ এবং বিহারের। হীরাকুদ ড্যাম মহানদী রিভারের উপরে রয়েছে উড়িষ্যা রাজ্যে। তুঙ্গভদ্রা প্রজেক্ট নিয়ে জয়েন্ট ভেঞ্চার আছে কর্ণাটকা অন্ধ্রপ্রদেশের মধ্যে। তাই তুঙ্গভদ্রা প্রজেক্ট নিয়ে ডিসপুটও আছে, যদি জিজ্ঞেস করে তাহলেও অ্যান্সার কর্ণাটকা অ্যান্ড অন্ধ্রপ্রদেশই হবে। মাইথন ড্যাম যেটা আমাদের ঝাড়খণ্ড রাজ্যে আছে বরাকর নদীর উপরে, এবং সেই বরাকর হচ্ছে দামোদরের একটি ইম্পর্টেন্ট ট্রিবিউটারির মধ্যে পড়ে। তো 4টে স্টেটমেন্ট দিয়ে একদম ওকে রয়েছে। তো সেই কারণে কিন্তু এখানে অ্যান্সার হবে তোমার কি 1, 2, 3 and 4 অল আর কারেক্ট। তাহলে 8-এর অ্যান্সার তোমার হবে এ। প্রত্যেকটা কিন্তু স্টেটমেন্ট এখানে যেটাগুলো দেওয়া আছে প্রত্যেকটা স্টেটমেন্টই কিন্তু এখানে একদম কারেক্ট স্টেটমেন্ট। তাহলে 8-এর অ্যান্সার তোমার হবে এ, 1, 2, 3, 4 অল আর কারেক্ট। চলো নেক্সট আমি আসি। 9 নম্বর দেখো, ম্যাচ দ্য ড্যামস অ্যান্ড দ্য স্টেট ইন উইচ দে আর সিচুয়েটেড। তাহলে একদিকে ড্যামের নাম দেওয়া আছে, আরেকটা দিকে দেখো রাজ্যের নাম দেওয়া আছে। তাহলে হীরাকুদ ড্যাম একটু আগেই বললাম, তাহলে হীরাকুদ ড্যাম, তাহলে এই হীরাকুদ ড্যামটা আমাদের কোন রাজ্যে আছে না, হীরাকুদ ড্যামটা আমাদের রয়েছে উড়িষ্যা রাজ্যে। তাহলে হীরাকুদ ড্যাম আছে আমাদের উড়িষ্যা রাজ্যে। তাহলে হীরাকুদ ড্যামের সাথে হবে হচ্ছে তোমার উড়িষ্যা। তাহলে এর সঙ্গে হবে 2। এবার দেখো এর সঙ্গে 2 একমাত্র একটা জায়গাতেই আছে, বোম্বেতে আছে। তার মানে অ্যান্সার আমরা জেনেই গেলাম, অ্যান্সার কি হবে, বোম্বে। মেথুর ড্যামটা আমাদের রয়েছে তামিলনাড়ু রাজ্যে কাবেরী নদীর উপরে। এই মেথুর একটি ইম্পর্টেন্ট আমাদের ড্যামের মধ্যে পড়ে ইন্ডিয়ার, যেটি আমাদের তামিলনাড়ুতে আছে কোন নদীর উপরে না, কাবেরী। সোমাশিলা ড্যাম, এই সোমাশিলা ড্যামটা আছে অন্ধ্রপ্রদেশে, সি এর সঙ্গে তাই এক হবে। সোমাশিলা ড্যাম আছে অন্ধ্রপ্রদেশে পেন্নার নদীর উপরে, যে পেন্নার নদীর উপরেই ইন্ডিয়ার গ্র্যান্ড ক্যানিয়নটি অবস্থিত, যার নাম হচ্ছে গান্ডিকোটা। তো গান্ডিকোটা ক্যানিয়ন কোন নদীর উপরে অবস্থিত, মানে কোন নদী এই ক্যানিয়নটা তৈরিতে সাহায্য করেছে, অ্যান্সার তোমার হবে পেন্নার রিভার। বা কোশ্চেন করতে পারে গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইন্ডিয়া কোন রাজ্যে আছে, অন্ধ্রপ্রদেশে, নাম কি গান্ডিকোটা ক্যানিয়ন, কোন নদী দ্বারা তৈরি হয়েছে, পেন্নার রিভার। তো সেই সোমাশিলা ড্যামটা পেন্নার নদীর উপরে রয়েছে অন্ধ্রপ্রদেশে। আলমাট্টি ড্যাম হচ্ছে কর্ণাটকা এবং রিভার হচ্ছে কৃষ্ণা। তাহলে হীরাকুদ ড্যাম উড়িষ্যা, রিভার হচ্ছে মহানদী। মেথুর ড্যাম তামিলনাড়ু, রিভার হচ্ছে কাবেরী। সোমাশিলা ড্যাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ, রিভার হচ্ছে পেন্নার। আলমাট্টি ড্যাম হচ্ছে কৃষ্ণা রিভার, রাজ্য হচ্ছে কর্ণাটকা। তাহলে দেখো অ্যান্সার হবে হচ্ছে আমার বোম্বে। 9-এর অ্যান্সার তোমার হবে বোম্বে। 9-এর অ্যান্সার হবে বোম্বে। চলো আমি নেক্সট কোশ্চেনে আসি। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং মাল্টিপারপাস প্রজেক্ট ইন ইন্ডিয়া ফ্রম নর্থ টু সাউথ। নর্থ থেকে সাউথে মাল্টিপারপাস প্রজেক্টগুলোকে সাজাও। একটু ম্যাপ বেসড কোশ্চেন। অপশান দেখো কি দেওয়া আছে, দামোদর ভ্যালি প্রজেক্ট, ভাগরানাঙ্গাল প্রজেক্ট, তুঙ্গভদ্রা প্রজেক্ট অ্যান্ড কোশি প্রজেক্ট। এর মধ্যে স্বাধীন ভারতের প্রথম মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট হচ্ছে তোমার 1948-এর দামোদর ভ্যালি প্রজেক্ট। তাহলে এই দামোদর ভ্যালি প্রজেক্ট কিন্তু তোমার স্বাধীন ভারতের প্রথম মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট। ইয়ারটা হচ্ছে 1948, এবং টেনেসি ভ্যালি অথরিটি ইউএসএ টেনেসি নদীর অনুকরণে এই দামোদর ভ্যালি প্রজেক্টটা
রূপায়ণ করে। যে দামোদর ভ্যালি প্রজেক্ট একটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, যে দামোদর কর্পোরেশন কিন্তু ডিবিসি কিন্তু একটি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, যার সঙ্গে জয়েন্ট ভেঞ্চার আছে এখন বিহার এবং তোমার, আগে বলতাম বিহার এবং তোমার ওয়েস্ট বেঙ্গলে, যেটা এখন বলি আমরা ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলের জয়েন্ট ভেঞ্চার আছে এই দামোদর ভ্যালি প্রজেক্ট নিয়ে। কিন্তু ডিবিসি একটি অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন। এই দামোদর ভ্যালি প্রজেক্টের মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ করা, কিন্তু যেহেতু এটা একটা মাল্টিপারপাস, তাই বাকি উদ্দেশ্যগুলো যেমন ইরিগেশন বা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ওয়াটার সাপ্লাই বা হাইড্রো ইলেকট্রিসিটি, নেভিগেশন, আরও অনেক কিছু উদ্দেশ্য নিয়ে কিন্তু এই প্রজেক্টটা কিন্তু রূপায়ণ করা হয়। তো দামোদর ভ্যালি প্রজেক্টটা কিন্তু স্বাধীন ভারতের প্রথম মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট, এবং বর্তমানে ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট হচ্ছে ভাকরা নাঙ্গাল প্রজেক্ট। তাহলে যদি কোশ্চেন করে দ্য লার্জেস্ট মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট কোনটি, তখন অ্যান্সার তোমার হবে হচ্ছে ভাকরা নাঙ্গাল প্রজেক্ট। তাই মাল্টিপারপাস মানেই হচ্ছে যখন অনেক উদ্দেশ্য সাধনের জন্য নদীকে একটা পরিকল্পনা আয়ত্তে আনা হয়, তখন তাকে আমরা মাল্টিপারপাস প্রজেক্ট বলি। এই ভাকরা নাঙ্গাল প্রজেক্টটা কিন্তু তোমার আমাদের সাতলেজ নদীর উপরে রয়েছে। তার মধ্যে ভাকরা ড্যামটা কিন্তু আছে হিমাচল প্রদেশে, আর নাঙ্গাল ড্যামটা কিন্তু আছে পাঞ্জাবে। আর এই দামোদর ভ্যালি প্রজেক্টের মধ্যেও কিন্তু অনেক ড্যাম পড়ে, যেটা একটু আগে আমরা একটা কোশ্চেন সলভ করলাম, ড্যামের নাম বললাম মাইথন ড্যাম। তাহলে মাইথন ড্যামটা যদি জিজ্ঞেস করে কোন প্রজেক্টের পার্ট, তাহলে অ্যান্সার হবে দামোদর ভ্যালি প্রজেক্টের পার্ট। মাইথন ড্যাম আছে, পাঞ্চের ড্যাম আছে, তেনুঘাট ড্যাম আছে, দুর্গাপুর ব্যারেজ আছে, কোনার ড্যাম আছে, তিলাইয়া ড্যাম আছে। তাহলে এই ড্যামগুলো কোন নদীর উপরে রয়েছে, কোন রাজ্যে আছে, কোন প্রজেক্টের পার্ট, এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে তোমাদের। তুঙ্গভদ্রা প্রজেক্ট নিয়ে একটু আগেই বললাম, তুঙ্গভদ্রা নদীর উপরে তুঙ্গভদ্রা প্রজেক্ট আছে। যে তুঙ্গভদ্রা হচ্ছে কার ট্রিবিউটারি, না তুঙ্গভদ্রা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি কৃষ্ণার একটি ইম্পর্টেন্ট ট্রিবিউটারির মধ্যে তুঙ্গভদ্রা পড়ে। তো সেই তুঙ্গভদ্রা কৃষ্ণার যে একটি ইম্পর্টেন্ট ট্রিবিউটারি, সেই তুঙ্গভদ্রা প্রজেক্ট নিয়ে ডিসপুট আছে বা জয়েন্ট ভেঞ্চার আছে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকা রাজ্যের। কোশি প্রজেক্ট নিয়ে ডিসপুট আছে, কোশি প্রজেক্ট নিয়ে জয়েন্ট ভেঞ্চার আছে হচ্ছে আমাদের ভারতবর্ষের সঙ্গে নেপালের। তো ভারতবর্ষ নেপালের মধ্যে যদি জিজ্ঞেস করে জয়েন্ট ভেঞ্চার বা ডিসপুট আছে কোন প্রজেক্টটি নিয়ে এই চারটের মধ্যে, তাহলে অ্যান্সার তোমার হবে কোশি প্রজেক্ট নিয়ে। তাহলে দেখো নর্থ থেকে সাউথে যদি আমরা সাজাই, তাহলে প্রথমে আসবে আমার ভাগরানাঙ্গাল প্রজেক্ট অর্থাৎ 2, তারপর আসবে কোশি প্রজেক্ট 4। তাহলে 2, 4 দেখো কোথায় আছে, অ্যান্সার কিন্তু বেরিয়ে এসছে, অ্যান্সার সি হবে। তাহলে প্রথমে ভাগরানাঙ্গাল প্রজেক্ট, তারপর হচ্ছে কোশি প্রজেক্ট, তারপরে দামোদর ভ্যালি প্রজেক্ট, তারপরে হচ্ছে তোমার তুঙ্গভদ্রা প্রজেক্ট। তাহলে নর্থ থেকে সাউথে যদি আমরা সাজাই, তাহলে প্রথমে আসবে হচ্ছে ভাগরানাঙ্গাল প্রজেক্ট 2, তারপরে কোশি প্রজেক্ট হচ্ছে তোমার 4, তারপরে হচ্ছে তোমার দামোদর ভ্যালি প্রজেক্ট 1, তারপর হচ্ছে তোমার তুঙ্গভদ্রা প্রজেক্ট 3। তার মানে অ্যান্সার হবে হচ্ছে তোমার এখানে কি না 10-এর অ্যান্সার তোমার হবে সি। 10-এর অ্যান্সার তোমার হবে সি, 2, 4, 1, 3। চলো তো আমরা নেক্সট কোশ্চেনে আসি। 10-এর অ্যান্সার তোমার হবে সি। নাম্বার 11, which of the following states is called rice bowl of India? রাইস বোল অফ ইন্ডিয়া আমরা কোন রাজ্যকে বলি? যেমন পশ্চিমবঙ্গে রাইস বোল বলা হয় কোন জেলাকে, না বর্ধমান, ইস্ট বর্ধমান জেলাকে আমরা পশ্চিমবঙ্গের রাইস বোল ডিস্ট্রিক্ট বলি। আমরা যদি জিজ্ঞেস করে পশ্চিমবঙ্গে রাইস বোল কাকে বলা হয়, কোন জেলাকে বলা হয়, তাহলে বর্ধমান জেলা বা ইস্ট বর্ধমান জেলা। এখানে কিন্তু কোশ্চেনটা সেটা নয়, এখানে কোশ্চেনটা করেছে যে রাইস বোল অফ ইন্ডিয়া কাকে বলে। তাহলে রাইস বোল অফ ইন্ডিয়া বলি আমরা হচ্ছে অন্ধ্রপ্রদেশকে, অন্ধ্রপ্রদেশের ইস্ট গোদাবরী ডিস্ট্রিক্টকে আমরা রাইস বোল অফ ইন্ডিয়া বলি। বা গোদাবরী কৃষ্ণা রিভার যে বেসিন, গোদাবরী কৃষ্ণা রিভার যে ডেল্টা এলাকাটা রয়েছে, সেই গোদাবরী কৃষ্ণা রিভার বেসিন বা ডেল্টা রিজিয়নটাকে আমরা কিন্তু রাইস বোল অফ ইন্ডিয়া বলে থাকি, যেটা আমাদের ডিস্ট্রিক্ট বললে ইস্ট গোদাবরী ডিস্ট্রিক্ট হবে। এবং রিভার দিয়ে যদি কোশ্চেন করে তাহলে গোদাবরী কৃষ্ণা রিভার বেসিন হবে, ইস্ট গোদাবরী ডিস্ট্রিক্ট হবে। তাই রাজ্য হবে কোনটি? রাজ্য হবে দেখো অন্ধ্রপ্রদেশ। তাহলে 11-র অ্যান্সার তোমার হবে কিন্তু সি, অন্ধ্রপ্রদেশ। তাহলে অন্ধ্রপ্রদেশকে আমরা বলি কিন্তু রাইস বোল অফ ইন্ডিয়া। ঠিক এমনিভাবে তোমায় কোশ্চেন করতে পারে সুগার বোল অফ ইন্ডিয়া বলা হয় কাকে, তাহলে সুগার বোল অফ ইন্ডিয়া হচ্ছে উত্তরপ্রদেশ। হুইট বোল অফ ইন্ডিয়া বা ব্রেড বাস্কেট অফ ইন্ডিয়া বা গ্রানারি অফ নর্থ ইন্ডিয়া বলি কাকে, অ্যান্সার তোমার হবে পাঞ্জাব। গ্রানারি অফ সাউথ ইন্ডিয়া বা হচ্ছে তোমার আমরা জানি গ্রানারি অফ সাউথ ইন্ডিয়া কাকে বলি, তাঞ্জাভুরকে। তো সেই তাঞ্জাভুরকে আমরা আবার বলে থাকি কিন্তু রাইস বোল অফ তামিলনাড়ু। তাহলে রাইস বোল অফ তামিলনাড়ু কাকে বলা হয় বা গ্রানারি অফ সাউথ ইন্ডিয়া কাকে বলা হয়, অ্যান্সার তোমার হবে হচ্ছে তাঞ্জাভুরকে বলা হয়, যেটা কাবেরী রিভার ডেল্টা রিজিয়ন অবস্থিত করমণ্ডল কোস্টের। তো দেখো তো
সেই কারণে 11-র অ্যান্সার তোমার হবে কিন্তু সি অন্ধ্রপ্রদেশ। বাকিগুলো কিন্তু জানতে হবে, সুগার বোল, হুইট বোল, বা হচ্ছে ব্রেড বাস্কেট, গ্রানারি অফ নর্থ ইন্ডিয়া, গ্রানারি অফ সাউথ ইন্ডিয়া, বা তামিলনাড়ুর রাইস বোল কাকে বলা হয় তোমাদেরকে বললাম। প্রত্যেকটা রেসপেক্টেই কিন্তু আমাকে এগুলো পড়তে হবে। তো 11-র অ্যান্সার হবে এখানে সি অন্ধ্রপ্রদেশ। চলো আমি নেক্সট কোশ্চেনে আসি। 12, which is the easternmost river of the নর্থ বেঙ্গল প্লেন। তাহলে নর্থ বেঙ্গল প্লেনের সব থেকে ইস্টার্নমোস্ট রিভার কোনটি? তো আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে ইস্টার্নমোস্ট রিভার, যেটিকে আমরা আসাম এবং ওয়েস্ট বেঙ্গলের ট্রান্সবাউন্ডারি রিভার বলি। আসাম ওয়েস্ট বেঙ্গল বলতে পারে, আসাম ডুভার্স ওয়েস্ট বেঙ্গল ডুভার্স বলতে পারে, ঠিক আছে, বা পশ্চিমবঙ্গের ইস্টার্নমোস্ট রিভার বলতে পারে। অ্যান্সার তোমার হবে হচ্ছে সংকোশ রিভার। তো সংকোশ দেখো এখানে অপশান নেই, তো সংকোশের পরে যেটা সেকেন্ড ইস্টার্নমোস্ট রিভার, যাকে ভুটানে ওয়াংচু বলা হয়, তো সেই ওয়াংচু বা রায়ঢাক নদীর উপরে ইন্ডিয়া ভুটানের মধ্যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে ডিসপুট বা জয়েন্ট ভেঞ্চার আছে, যেমন তালা হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট বা চুখা প্রজেক্ট। এই তালা হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট বা চুখা প্রজেক্ট কিন্তু আমাদের এই ওয়াংচু নদীর উপরে রয়েছে ভুটানের, যেটাকে আমরা পশ্চিমবঙ্গে রায়ঢাক রিভার বলি, যে রায়ঢাককে আমরা পশ্চিমবঙ্গের সেকেন্ড ইস্টার্নমোস্ট রিভার বলি। তো যেহেতু এখানে অপশানে আমার দেখো সংকোশ নেই, তো সেই কারণে এখানে কিন্তু অ্যান্সার আমার হবে হচ্ছে রায়ঢাক রিভার, রায়ঢাক রিভার। চলো, আর মেচি হচ্ছে তোমার একটি ইম্পর্টেন্ট ট্রিবিউটারি, মহানন্দা রিভারের একটি ইম্পর্টেন্ট ট্রিবিউটারি হচ্ছে মেচি রিভার, ঠিক আছে। এই রায়ঢাক বা তোর্ষা এইগুলো কিন্তু ব্রহ্মপুত্রের ট্রিবিউটারি সিস্টেমের মধ্যে পড়ছে। তাহলে 12-র অ্যান্সার তোমার হবে বোম্বে রায়ঢাক রিভার। চলো নেক্সট আমি আসি 13 নম্বরে। ইন টার্মস অফ এরিয়া উইচ ইজ দ্য স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া। ভারতবর্ষের যে টোটাল নাম্বার অফ ইউনিয়ন টেরিটরি আছে আমরা জানি কটা না, 8টা। এবার এই 8টা ইউনিয়ন টেরিটরির মধ্যে সব থেকে স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি ইন টার্মস অফ এরিয়া, অর্থাৎ এরিয়ার দিক থেকে সব থেকে ছোট ইউনিয়ন টেরিটরি কোনটা? এখানে শুধু এরিয়ার দিক থেকে নয়, এরিয়ার দিক থেকে বলুক বা পপুলেশনের দিক থেকে বলুক, অবশ্যই অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, তো 2011 সালে সেন্সাসের রেসপেক্টে বলুক বা এরিয়ার রেসপেক্টে বলুক, সব থেকে স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি কোনটি? তাহলে অ্যান্সার তোমার হবে, দেখো অপশন কি দেওয়া আছে, দমন দিউ, লাদাখ, লাক্ষাদ্বীপ, জম্মু কাশ্মীর। অলরেডি আমরা জানি যে দমন দিউ দাদরা নগর হাভেলির সঙ্গে মার্চ করে গেছে 26শে জানুয়ারি 2020 সালে। যে দমন দিউ দাদরা নগর হাভেলির এখন প্রেজেন্ট ক্যাপিটাল হচ্ছে তোমার দমন। লাদাখ এবং জম্মু কাশ্মীর দুটোই তোমার এখন হচ্ছে অ্যাজ আ ইউটি, যে ইউটিটা হয়েছে তোমার কবে না 2019 সালের 31 অক্টোবর। তো এই চারটের মধ্যে শুধু নয়, ওভারঅল আমাদের ভারতবর্ষের সব থেকে এরিয়ার দিক থেকে ছোট ইউনিয়ন টেরিটরি বা পপুলেশনের দিক থেকে ছোট ইউনিয়ন টেরিটরি, অ্যান্সার তোমার হবে হচ্ছে কি না লাক্ষাদ্বীপ। তাহলে 13-র অ্যান্সার তোমার হবে সি লাক্ষাদ্বীপ। তো এই এরিয়ার দিক থেকে বলুক বা পপুলেশনের দিক থেকে বলুক, ভারতবর্ষের সব থেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে তোমার লাক্ষাদ্বীপ। তো 13-র অ্যান্সার সি হবে। আমি নেক্সট কোশ্চেনে আসি 14, which soil is unsuitable for agriculture। কোন মাটিটা এই চারটের মধ্যে চাষের পক্ষে একটু অনুপযুক্ত, চাষ ভালো করা যাবে না? অপশন দেখো, রেড সয়েল, লোমি সয়েল, ল্যাটেরাইট সয়েল, অ্যালুভিয়াল সয়েল। এই চারটের মধ্যে অ্যালুভিয়াল সয়েলের প্রোডাকশন খুবই ভালো হয়। অ্যালুভিয়াল সয়েলে আমাদের প্যাডি প্রোডাকশন শুরু থেকে শুরু করে প্যাডি বা জুট, এগুলো কিন্তু প্রোডাকশন আমাদের অ্যালুভিয়াল সয়েলে ভালো হয়ে থাকে। লোমি সয়েল মানে যেখানে স্যান্ড, ক্লে, সিল্ট তিনটেই গুড প্রপোর্শনে থাকে, ফলে এগ্রিকালচারাল সয়েল আমরা বলি কাকে? লোমি সয়েলকে। এগ্রিকালচারাল সয়েল বলি লোমি সয়েলকে, কারণ এখানে স্যান্ড, ক্লে এবং সিল্ট তিনটেই গুড প্রপোর্শনে থাকে। রেড সয়েল কিন্তু অবশ্যই জল ধারণ ক্ষমতা কিন্তু রেড সয়েলের ল্যাটেরাইট সয়েলের তুলনায় কিন্তু ভালো। তো সেই কারণে রেড সয়েলকে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে রাঢ় মাটি বলি, ঠিক আছে, রাঢ় অঞ্চল বলি, দক্ষিণ ভারতের টেরা রোজা বলি বা ওমনিবাস গ্রুপ অফ সয়েল বলি এই রেড সয়েলকে। এই রেড সয়েলের কিন্তু বিভিন্ন নাম আছে, ওমনিবাস গ্রুপ অফ সয়েল, রাঢ় সয়েল, টেরা রোজা সয়েল। এই মাটিতেও কিন্তু চাষবাস ভালোই হয়ে থাকে এবং এই মাটির জল ধারণ ক্ষমতা কিন্তু ল্যাটেরাইট মাটি থেকে কিন্তু অনেকটা ভালো, কারণ ল্যাটেরাইট মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন এবং অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে, ফলে অন্যান্য মিনারেলস খুব একদম কম থাকে বলে সেইভাবে ল্যাটেরাইট মাটি কিন্তু একটু পাথরে পূর্ণ হয়ে থাকে এবং এই মাটির জল ধারণ ক্ষমতা একেবারে কম বলে, তো সেই কারণে এই মাটিতে কিন্তু চাষবাস কিন্তু খুব ভালো কিন্তু হয় না। সাধারণত বিল্ডিং কনস্ট্রাকশন বা গ্রামীণ অঞ্চলে রাস্তাঘাট তৈরির ক্ষেত্রে এই ল্যাটেরাইট মাটি ব্যবহার করা হয়।
তো সেই কারণে দেখো কোন মাটিকে আমরা তোমার চাষের অনুপযুক্ত বলে মনে করব, এই চারটের মধ্যে অবশ্যই এখানে অ্যান্সার কিন্তু হবে আমার ল্যাটেরাইট সয়েল। তাহলে 14 অ্যান্সার তোমার হবে সি, ল্যাটেরাইট সয়েল। কারণ বাকি যে সয়েলগুলো আছে রেট, লোমি বা অ্যালুভিয়াল, সেই মাটিগুলো কিন্তু ল্যাটেরাইট সয়েলের তুলনায় কিন্তু চাষ খুবই ভালো হবে। বিশেষ করে অ্যালুভিয়াল সয়েল বা লোমি সয়েল তো চাষ ভালো হবে, রেড সয়েলও কিন্তু প্রোডাকশন ল্যাটেরাইট সয়েলের তুলনায় কিন্তু ভালো হবে। তো সেই কারণে কিন্তু 14 অ্যান্সার তোমার সি, ল্যাটেরাইট সয়েল হবে। চলো নেক্সট কোশ্চেনে আসি নাম্বার 15। Which one of the following is a tax-free seaport in India? কর মুক্ত বন্দর, ট্যাক্স ফ্রি পোর্ট আমরা কাকে বলি? তাহলে ট্যাক্স ফ্রি পোর্ট শুধু নয়, ট্যাক্স ফ্রি পোর্ট ছাড়া চাইল্ড অফ পার্টিশন, টাইডাল পোর্ট বা ফার্স্ট এসইজেড বা ইপিজেড ইন্ডিয়ার, যার এখন নাম হচ্ছে দীনদয়াল পোর্ট ট্রাস্ট, গুজরাটের গালফ অফ কাছের উপরে তোমার এই পোর্টটা অবস্থান করছে। সেই পোর্টটার নাম হচ্ছে তোমার কি না, সেই পোর্টটার নাম হচ্ছে তোমার কান্ডালা। তাহলে ট্যাক্স ফ্রি পোর্ট আমরা কাকে বলছি? গুজরাটের গালফ অফ কাছের উপরে যে পোর্টটি রয়েছে কান্ডালা পোর্টকে বলছি, যাকে আমরা ট্যাক্স ফ্রি পোর্ট, চাইল্ড অফ পার্টিশন, টাইডাল পোর্ট, ভারতবর্ষের প্রথম এসইজেড বা ইপিজেড আমরা কান্ডালাকে বলি। ওল্ডেস্ট পোর্ট অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের কলকাতা পোর্ট, যেটি আমাদের হুগলি নদীর উপরে অবস্থান করছে, যেটি চা এবং জুটের এক্সপোর্টের জন্য কিন্তু খুব বিখ্যাত। এই কলকাতা পোর্টের বর্তমান নাম হচ্ছে তোমার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট কলকাতা পোর্টের এখন অফিসিয়াল নেম, যাকে আমরা ইন্ডিয়ার ওল্ডেস্ট পোর্টও বলি, যেটা চা এবং পাটের রপ্তানির জন্য মূলত বিখ্যাত এই কলকাতা পোর্ট। তো এই কলকাতা পোর্ট, কান্ডালা পোর্ট, কোচি পোর্ট, যেটাকে আমরা কুইন অফ আরাবিয়ান সি বলি, কেরালা রাজ্যে রয়েছে, ভেম্বানাথ কয়েলের উপর এই পোর্টটি রয়েছে মালাবার কোস্টে। এবং একটি ইম্পর্টেন্ট তোমার কলকাতা পোর্টের একটি সাবস্টিটিউট ডক আমরা বলতে পারি হলদিয়া, যেটা হুগলি এবং হলদি নদীর কনফ্লুয়েন্সে হলদিয়াতে হলদিয়া ডকটি রয়েছে। তাহলে 15 অ্যান্সার তোমার হবে হচ্ছে বোম্বে, কান্ডালা গুজরাটের। চলো নেক্সট কোশ্চেনে আমি আসি। 16, দ্য হাইয়েস্ট প্লেটো অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সব থেকে উচ্চতম মালভূমি কোনটি? অর্থাৎ রূপ অফ ইন্ডিয়া বা হাইয়েস্ট প্লেটো অফ ইন্ডিয়া। অপশান দেখো কি আছে, রেওয়া প্লেটো মধ্যপ্রদেশে আছে, ডেকান প্লেটো, যেটাকে আমরা ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট প্লেটো বলি। যদি বলতো এখানে দ্য লার্জেস্ট প্লেটো অফ ইন্ডিয়া, তাহলে অ্যান্সার আমি ডেকান প্লেটো করতাম। লাদাখ প্লেটো অ্যান্ড ছোটনাগপুর প্লেটো, যে ছোটনাগপুর প্লেটো আমাদের অবস্থান করছে ঝাড়খণ্ডে এবং তার অ্যাডজাসেন্ট স্টেট হিসেবে কাভার করছে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং ছত্তিশগড়ের কিছু অংশ। যে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে আমরা যে যে ফ্ল্যাট টপ হিলগুলো আছে, সেই ফ্ল্যাট টপ হিল যেগুলো ল্যাটেরাইট মাটি দিয়ে গঠিত, সেই ফ্ল্যাট টপ হিল যেগুলো ল্যাটেরাইট মাটি দিয়ে গঠিত, সেই জায়গাটাকে আমরা বলি ছোটনাগপুর মালভূমিতে প্যাটল্যান্ড। তো এই প্যাটল্যান্ড কথাটা কোথায় ব্যবহার করা হয়? ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। লার্জেস্ট প্লেটো ডেকান প্লেটো। মধ্যপ্রদেশে কোন প্লেটো আছে? রেওয়া প্লেটো। তো রূপ অফ ইন্ডিয়া বলুক, হাইয়েস্ট প্লেটো অফ ইন্ডিয়া বলুক, তাহলে অ্যান্সার তোমার কি হবে? অ্যান্সার কিন্তু হবে লাদাখ প্লেটো। তাহলে 16 অ্যান্সার তোমার হবে সি, লাদাখ প্লেটো হাইয়েস্ট প্লেটো অফ ইন্ডিয়া, বা হচ্ছে তোমার রূপ অফ ইন্ডিয়া, যেটাই বলুক না কেন অ্যান্সার তোমার হবে লাদাখ প্লেটো। চলো আমি নেক্সট কোশ্চেনে আসি। 17, দ্য বিগেস্ট অ্যান্ড লংগেস্ট গ্লেশিয়ার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সব থেকে বিগেস্ট এবং লংগেস্ট গ্লেশিয়ার কোনটি, হিমবাহ কোনটি? দেখো অপশান কি আছে, গঙ্গোত্রী, হিসপার, বাল্টারো, সিয়াচেন। এর মধ্যে কিন্তু হিসপার বলো, বাল্টারো বলো বা সিয়াচেন বলো, প্রত্যেকটাই কিন্তু আছে কারাকোরাম রেঞ্জে। গঙ্গোত্রী আমাদের হিমালয়ান পার্টে পড়ছে, কারাকোরাম মানে হচ্ছে ট্রান্স হিমালয়ের মধ্যে পড়ছে। তাহলে তোমাকে বলুক যে কারাকোরাম রেঞ্জের লংগেস্ট গ্লেশিয়ার বা ইন্ডিয়ার লংগেস্ট গ্লেশিয়ার বা ট্রান্স হিমালয়ের লংগেস্ট গ্লেশিয়ার, অ্যান্সার তোমার কি হবে না? অ্যান্সার হবে হচ্ছে সিয়াচেন গ্লেশিয়ার। তাহলে দ্য বিগেস্ট অ্যান্ড লংগেস্ট গ্লেশিয়ার অফ ইন্ডিয়া ইজ, অ্যান্সার হবে সিয়াচেন গ্লেশিয়ার। কোন রেঞ্জে আছে? কারাকোরাম রেঞ্জে আছে। কোন ভ্যালিতে অবস্থান করছে? নুব্রা ভ্যালি। হিসপার বা বাল্টারো গ্লেশিয়ারটা কোন রেঞ্জে আছে? কারাকোরাম রেঞ্জে আছে। তাই যেহেতু এরা প্রত্যেকেই হিসপার, বাল্টারো, সিয়াচেন, কারাকোরাম রেঞ্জে আছে, তাই যদি জিজ্ঞেস করা হয় যে হিমালয়ান রেঞ্জে সব থেকে লংগেস্ট গ্লেশিয়ার কোনটি, হিমালয়ান রেঞ্জে লংগেস্ট গ্লেশিয়ার বললে কিন্তু সিয়াচেন আমরা অ্যান্সার করতে পারবো না, যেহেতু সিয়াচেনটা কারাকোরাম রেঞ্জে আছে আর কারাকোরাম পার্ট অফ ট্রান্স হিমালয়া। তো সেই কারণেই যদি জিজ্ঞেস করে হিমালয়ান রেঞ্জে লংগেস্ট গ্লেশিয়ার কোনটি, তখন কিন্তু অ্যান্সার তোমার হবে গঙ্গোত্রী গ্লেশিয়ার। খেয়াল রাখবে যে গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে আমরা মূলত উত্তরাখণ্ডে উত্তরকাশী ডিস্ট্রিক্টের গোমুখ গুহার গঙ্গোত্রী গ্লেশিয়ার, যেটাকে আমরা মূলত ভাগীরথী
বা গঙ্গার উৎপত্তিস্থল হিসেবে কিন্তু আমরা ধরে থাকি। তো সেই গঙ্গোত্রী কিন্তু অ্যান্সার হবে কখন, যখন জিজ্ঞেস করবে যে দ্য লংগেস্ট গ্লেশিয়ার অফ দ্য হিমালয়ান মাউন্টেন রেঞ্জ, হিমালয়ান মাউন্টেন রেঞ্জের লংগেস্ট গ্লেশিয়ার কোনটি, তখন কিন্তু অ্যান্সার গঙ্গোত্রী হবে। কিন্তু ইন্ডিয়া লংগেস্ট গ্লেশিয়ার, কারাকোরাম রেঞ্জের লংগেস্ট গ্লেশিয়ার, ট্রান্স হিমালয় লংগেস্ট গ্লেশিয়ার, তখন কিন্তু অ্যান্সার আমার সিয়াচেন হবে। কোন ভ্যালি, নোব্রা ভ্যালি। হিসপার বা বাল্টারো গ্লেশিয়ার কোন রেঞ্জে আছে, কারাকোরাম রেঞ্জে রয়েছে। চলো আমরা নেক্সট কোশ্চেনে আসি। 17 হয়ে গেল, নেক্সট কোশ্চেন দেখো 18 কি আসছে 18 নম্বরে। গুরু শিখর ইজ দ্য হাইয়েস্ট পিক অফ, গুরু শিখর কার হাইয়েস্ট পিক, একটু হাইয়েস্ট পিক, একটু হিলগুলো কিন্তু দেখে যেতে হবে। শুধু এই চারটে নয়, এই চারটে ছাড়া আরও অনেক হিল আছে, প্রত্যেকটা হিলের আমি হাইয়েস্ট পিক বলে দেবো। যেমন নীলগিরি, তাহলে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা, তামিলনাড়ু রাজ্যে রয়েছে দোদাবেতা। আর নীলগিরি হিলটা আছে তোমার কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু, তিনটে রাজ্যকে কানেক্ট করছে এই নীলগিরি। তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা, যে নীলগিরিকে আমরা বলি ইন্ডিয়ার প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। তো ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া নীলগিরি, যার হাইয়েস্ট পিক হচ্ছে দোদাবেতা। কোন রাজ্যে আছে, তামিলনাড়ু, কিন্তু হিলটা কোন রাজ্যে আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ কটা রাজ্যকে কানেক্ট করছে, তিনটে রাজ্য, তামিলনাড়ু, কেরালা অ্যান্ড কর্ণাটকা। বিন্দা, বিন্দা পর্বতের হাইয়েস্ট পিক হচ্ছে মানপুপ, বা আমরা বলে থাকি মানপুপ যদি অপশন না থাকে তাহলে আমরা বলে থাকি সদ্ভাবনা শিখর, বা হচ্ছে গুডউইল বা কালুমার পিক, যেটা আমাদের মধ্যপ্রদেশে আছে। যে বিন্ধ্য পর্বত অবস্থান করছে জোবার থেকে আমাদের সাসারাম পর্যন্ত। সাতপুরা, সাতপুরা পর্বতের হাইয়েস্ট পিক হচ্ছে আমরা ধূপগড় বলে থাকি মধ্যপ্রদেশের, তাহলে ধূপগড় কার হাইয়েস্ট পিক হচ্ছে তোমার সাতপুরা পর্বত হবে। তাহলে গুরু শিখর কোন পর্বতের হাইয়েস্ট পিক, তোমরা প্রত্যেকেই অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো, অ্যান্সার হবে তোমার আরাবল্লী। আরাবল্লী পর্বতের হাইয়েস্ট পিকের নাম হচ্ছে তোমার গুরু শিখর, যেটা তোমার রাজস্থানে আছে। কিন্তু আরাবল্লী রেঞ্জটা শুধুমাত্র রাজস্থানে নয়, দিল্লি থেকে পালানপুর, অর্থাৎ দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং গুজরাটের পালানপুর পর্যন্ত কভার করছে এই আরাবল্লী পর্বতটি, যার হাইয়েস্ট পিকের নাম হচ্ছে তোমার গুরু শিখর। এই আরাবল্লী হচ্ছে ইন্ডিয়ার সব থেকে ওল্ডেস্ট মাউন্টেন, ওল্ডেস্ট মাউন্টেন বা ওল্ডেস্ট ফোল মাউন্টেন জিজ্ঞেস করুক, অ্যান্সার তোমার হবে আরাবল্লী। যে আরাবল্লীকে এখন কিন্তু আমরা যেহেতু ক্ষয় পাচ্ছে, উচ্চতা কমছে, সেই কারণে একে আমরা কিন্তু এখন রেসিডুয়াল মাউন্টেন বা হচ্ছে ইরোশনাল মাউন্টেনও বলে থাকি। মাউন্ট আবু একটি ফেমাস হিল স্টেশন অবস্থান করছে আরাবল্লী পর্বতে। বিভিন্ন ইম্পর্টেন্ট মাউন্টেন পাস আছে, গোরান ঘাট, হলদি ঘাট, পিবলি ঘাট, এই মাউন্টেন পাসগুলো আমাদের আরাবল্লী পর্বতে আছে। তো প্রি ক্যাম্ব্রিয়ান, একদম প্রি ক্যাম্ব্রিয়ান যুগের শিলাস্তর দিয়ে এই আরাবল্লী পর্বত কিন্তু গঠিত। তো 18-র অ্যান্সার তোমার হবে বোম্বে। সেই কারণেই ওল্ডেস্ট মাউন্টেন বলা হয় ইন্ডিয়ার কাকে, না আরাবল্লীকে। চলো আমি নেক্সট কোশ্চেনে আসি। Which state has the highest percentage of area under forest? তাহলে পার্সেন্টেজ ওয়াইজ ফরেস্ট ভারতবর্ষের কোন রাজ্যে বেশি, এরিয়ার দিক থেকে যদি জিজ্ঞেস করে ভারতবর্ষের বনভূমি কোন রাজ্যে বেশি, তাহলে মধ্যপ্রদেশ হবে। সেকেন্ডে হচ্ছে অরুণাচল প্রদেশ। আর পার্সেন্টেজ ওয়াইজ যদি জিজ্ঞেস করে বনভূমির পরিমাণ ভারতবর্ষে কোন রাজ্যে বেশি, তখন কিন্তু অ্যান্সার তোমার হবে মিজোরাম, সেকেন্ডে অরুণাচল প্রদেশ। তাহলে আবার বলছি, এরিয়া ওয়াইজ ইন্ডিয়ার এরিয়া ওয়াইজ ইন্ডিয়ার ম্যাক্সিমাম বনভূমি, ম্যাক্সিমাম ফরেস্ট কোন রাজ্যে আছে, এরিয়া ওয়াইজ তখন মধ্যপ্রদেশ, সেকেন্ড অরুণাচল প্রদেশ। কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ জিজ্ঞেস করলে অ্যান্সার তোমার হবে মিজোরাম এবং সেকেন্ডে হচ্ছে অরুণাচল প্রদেশ। যদিও মিজোরাম অ্যাজ আ স্টেটের রেসপেক্টে ফার্স্ট, কিন্তু ওভারঅল যদি আমরা দেখি পার্সেন্টেজ ওয়াইজ ফরেস্ট কোথায় বেশি, তাহলে কিন্তু অ্যান্সার আমার লাক্ষাদ্বীপ হবে। মানে তোমায় যদি জিজ্ঞেস করে যে পার্সেন্টেজ ওয়াইজ ফরেস্ট কোথায় বেশি, রাজ্য যদি উল্লেখ না থাকে কোশ্চেনে, বা ধরো কোশ্চেনে স্টেট অবলিক ইউটি দেওয়া আছে এবং অপশানে লাক্ষাদ্বীপও আছে, তখন কিন্তু অ্যান্সার আমার লাক্ষাদ্বীপ হবে। তার মানে এরিয়া ওয়াইজ বেশি মধ্যপ্রদেশ, সেকেন্ডে অরুণাচল প্রদেশ, কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ অ্যাজ আ স্টেটের রেসপেক্টে ফার্স্ট মিজোরাম, সেকেন্ড অরুণাচল প্রদেশ, ইউটি রেসপেক্টে ফার্স্ট লাক্ষাদ্বীপ, ওভারঅল স্টেট ইউটি রেসপেক্টে ফার্স্ট কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ লাক্ষাদ্বীপ। যেহেতু এখানে কোশ্চেনটা স্টেট বলেছে, তাই আমরা স্টেটের রেসপেক্টে অ্যান্সার করবো। 19-এর তাহলে অ্যান্সার তোমার কি হবে, 19-এর অ্যান্সার তোমার হবে সি, মিজোরাম। অর্থাৎ এরিয়া পার্সেন্টেজ ওয়াইজ ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমি বেশি, অ্যান্সার তোমার হবে মিজোরাম। 19-এর অ্যান্সার হবে সি, মিজোরাম। চলো আমরা নেক্সট কোশ্চেনে আসি। 20, which state has got border with the 3 foreign country? তিনটে ফরেন কান্ট্রির সঙ্গে বাউন্ডারি শেয়ার করে কোন রাজ্যটি, ভালো করে অপশন দেখো, উত্তরপ্রদেশ, সিকিম, রাজস্থান এবং পাঞ্জাব। আমরা জানি এর মধ্যে রাজস্থান শেয়ার করে শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে, পাঞ্জাব শেয়ার করে শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে,
উত্তরপ্রদেশ শেয়ার করে হচ্ছে তোমার নেপালের সঙ্গে, তার মানে অ্যান্সার কি হতে চলেছে? অ্যান্সার হতে চলেছে তোমার সিকিম। তিনটে কান্ট্রির সঙ্গে ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করে যে রাজ্যটি, সেটা হচ্ছে সিকিম হবে এখানে। তাহলে কোন তিনটে কান্ট্রি? সিকিমের সঙ্গে নেপালের বাউন্ডারি শেয়ার হয়, সিকিমের সঙ্গে ভুটানের বাউন্ডারি শেয়ার হয়, এবং সিকিমের সঙ্গে কিন্তু চায়নার বাউন্ডারি শেয়ার হয়। তাহলে সিকিমের সঙ্গে চায়না, ভুটান এবং নেপাল, এই তিনটে কান্ট্রির সঙ্গে বাউন্ডারি শেয়ার করে বলে 20-র অ্যান্সার তোমার হবে বোম্বে সিকিম, যে তিনটে ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করছে। চলো 21-এ আসি। আ সিটি অফ উইচ স্টেট ইজ কল্ড দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া? তাহলে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয় কাকে? আমরা জানি আহমেদাবাদকে। তাহলে এই আহমেদাবাদ সিটিটা কোন রাজ্যে আছে? তাহলে আ সিটি অফ উইচ স্টেট ইজ কল্ড দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া? তাহলে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া আমরা বলি আহমেদাবাদকে। তাহলে আহমেদাবাদ ভারতবর্ষে কোন রাজ্যে আছে? প্রত্যেকেই আমরা জানি অ্যান্সার হবে গুজরাট। ওকে, তাহলে যদি কোশ্চেন করতো ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া, ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া আমরা জানি কোথায় আছে, কোয়েম্বাটুরকে বলি ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া। তাহলে কোয়েম্বাটুর কোন রাজ্য? তখন অ্যান্সার হতো তামিলনাড়ু। তাহলে ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া কোয়েম্বাটুর, অ্যাজ আ স্টেট তামিলনাড়ু। ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া হচ্ছে কানপুর, অ্যাজ আ স্টেট হচ্ছে উত্তরপ্রদেশ। এবং ম্যানচেস্টার অফ ইন্ডিয়া হচ্ছে আহমেদাবাদ, অ্যাজ আ স্টেট হচ্ছে গুজরাট। ম্যানচেস্টার অফ ইস্ট ইন্ডিয়া তখন অ্যান্সার তোমার হবে কলকাতা, এবং সেটা তোমার কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গলে। তাহলে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া গুজরাটের আহমেদাবাদকে বলি, নর্থ ইন্ডিয়া কানপুর উত্তরপ্রদেশের, সাউথ ইন্ডিয়া হচ্ছে কোয়েম্বাটুর তামিলনাড়ুর, ইস্ট ইন্ডিয়া হচ্ছে তোমার কলকাতা ওয়েস্ট বেঙ্গলের। এবং যদি আমরা জিজ্ঞেস করি ম্যানচেস্টার অফ ইস্ট কাকে বলি, তো ম্যানচেস্টার অফ ইস্ট বললে কিন্তু তখন আমাকে ওয়ার্ল্ডের রেসপেক্টে ভাবতে হবে, ম্যানচেস্টার সিটির রেসপেক্টে ভাবতে হবে। তো ম্যানচেস্টার সিটির রেসপেক্টে আমাদের ম্যানচেস্টার অফ ইস্ট, তার মানে তখনও কিন্তু অ্যান্সার হবে আহমেদাবাদ, অর্থাৎ গুজরাট হবে। তাই ম্যানচেস্টার, দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলুক, দ্য ম্যানচেস্টার অফ ইস্ট বলুক, তখন কিন্তু অ্যান্সার তোমার হবে হচ্ছে গুজরাটের আহমেদাবাদ। আর ইস্ট ইন্ডিয়া বললে কিন্তু হবে অ্যান্সার ওয়েস্ট বেঙ্গলের কলকাতা। 21-এর অ্যান্সার হবে বোম্বে, গুজরাট। চলো 22, নেক্সট কোশ্চেনে আসি। রিহান প্রজেক্ট গিভস দ্য ম্যাক্সিমাম বেনিফিটস ফর? তো একটু আগে তোমাদের রিহান প্রজেক্ট নিয়ে বলছিলাম যে রিহান ড্যাম রিহান নদীর উপরে উত্তরপ্রদেশে আছে, যে রিহান প্রজেক্ট নিয়ে জয়েন্ট ভেঞ্চার আছে উত্তরপ্রদেশের সঙ্গে বিহারে। তো দেখো এখানে বিহার অপশনে নেই, তার মানে এখানে অ্যান্সার তোমার কি হবে? এখানে অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। তাহলে 22-এর অ্যান্সার তোমার হবে উত্তরপ্রদেশ। রিহান প্রজেক্ট রিহান নদীর উপরে উত্তরপ্রদেশ এবং বিহারের জয়েন্ট ভেঞ্চারে রয়েছে, ম্যাক্সিমাম বেনিফিটস পাচ্ছে কে? উত্তরপ্রদেশ। 22-এর অ্যান্সার তোমার হবে এ। নেক্সট কোশ্চেনে আসি, চলো। ইন উইচ স্টেট ইদ্দুকি ড্যাম হ্যাজ বিন কনস্ট্রাক্টেড? তাহলে ইদ্দুকি ড্যাম ভারতবর্ষের কোন রাজ্যে আছে? কর্ণাটকা, তামিলনাড়ু, কেরালা এবং অন্ধ্রপ্রদেশ। তাহলে ইদ্দুকি ড্যাম রয়েছে তোমার পেরিয়ার নদীর উপরে। এই পেরিয়ার, যেটাকে আমরা কেরালার লাইফলাইন বলি, ওয়েস্ট মানে আরাবিয়ান সিতে গিয়ে পড়ছে শিবাগিরি হিল থেকে উৎপত্তি হয়ে। তো সেই পেরিয়ার নদীর উপরে শিবাগিরি হিল থেকে উৎপত্তি হয়ে আরাবিয়ান সিতে গিয়ে পড়ছে। তো সেই ইদ্দুকি ড্যামটা পেরিয়ার নদীর উপরে কোন রাজ্যে আছে? অবশ্যই অ্যান্সার হবে তোমার কি না কেরালা। তাহলে যেটাকে আমরা কেরালা লাইফলাইনও বলি পেরিয়ারকে। চলো নেক্সট কোশ্চেনে আসি আমরা। 24, পান্না ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ উইচ অফ দ্য ফলোয়িং রিভার? তাহলে এই পান্না ন্যাশনাল পার্ক, পান্না মাইন ফেমাস ফর ডায়মন্ড, যার অ্যাকচুয়াল নাম হচ্ছে মাঝগায়ান মাইন, ইন্ডিয়ার একমাত্র অ্যাক্টিভ ডায়মন্ড মাইন পান্না বা মাঝগায়ান মাইন। এই পান্না বা মাঝগায়ান মাইন বা পান্না শহরটি কোন নদীর ধারে অবস্থান করছে? হিন্ডন, কেন, দাসান না চম্বল? তো চম্বল আমরা জানি ইয়ামুনার সব থেকে লংগেস্ট ট্রিবিউটারি, ব্যাটল্যান্ড টোপোগ্রাফি দেখতে পাই এই চম্বল রিভারে। ইয়ামুনার একটি ইম্পর্টেন্ট ট্রিবিউটারি, ইয়ামুনার লংগেস্ট ট্রিবিউটারি। এই চম্বল ছাড়া ইয়ামুনার আরেকটি ইম্পর্টেন্ট ট্রিবিউটারি হচ্ছে কেন। তো এই পান্না ন্যাশনাল পার্কটি বা পান্না মাইনটি অবস্থান করছে কোন নদীর ধারে? অ্যান্সার তোমার হবে হচ্ছে কেন রিভার। তাহলে 24-এর অ্যান্সার তোমার হবে বোম্বে কেন রিভার। যে কেন বা চম্বল এগুলো কিন্তু আমাদের ইয়ামুনা ট্রিবিউটারি সিস্টেমের মধ্যে পড়ছে। 24-এর অ্যান্সার তাহলে হবে বোম্বে কেন, যে পান্না ন্যাশনাল পার্ক বা পান্না মাইন ইন্ডিয়ার একমাত্র অ্যাক্টিভ ডায়মন্ড মাইন, যার অ্যাকচুয়াল নাম হচ্ছে মাঝগায়ান মাইন। তাহলে 24-এর অ্যান্সার হবে বোম্বে। চলো নেক্সট আমরা আসি আজকে লাস্ট কোশ্চেন 25, ইন্ডিয়ান স্টেট হ্যাভিং দ্য হাইয়েস্ট প্রোডাকশন অফ হুইট প্রোডাকশন, গম উৎপাদন
একটু আগে বলছিলাম উইট বোল কাকে বলা হয়, উইট বোল বলা হয় কিন্তু ব্রেড বাস্কেট বলা হয় কিন্তু ইন্ডিয়া কাকে, পাঞ্জাবকে। তখন কিন্তু অ্যান্সার আবার প্রোডাকশনের সেইভাবে কিন্তু পাঞ্জাব কিন্তু আবার অ্যান্সার করে দিও না, সেই রেসপেক্টে পাঞ্জাব কিন্তু টোটাল প্রোডাকশন অ্যান্সার হবে না উইট বোল বা ব্রেড বাস্কেট বললেও। তো ভারতবর্ষের যে রাজ্যটি তোমার গম উৎপাদনে প্রথম, তো সেই রাজ্যটি হবে তোমার কি, তাহলে চলো আমরা অ্যান্সার দেখে নিই। তাহলে উইট প্রোডাকশনে ফার্স্ট হচ্ছে ভারতবর্ষের উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হচ্ছে তোমার কিন্তু উইট প্রোডাকশনে ভারতবর্ষের লিডিং স্টেট। কান্ট্রি রেসপেক্টে হচ্ছে চায়না এবং ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড পজিশনে আছে। তো এই উইটের রিসার্চ সেন্টার আছে দিল্লির পুসাতে, এবং এই উইটকে কেন্দ্র করে, গমকে কেন্দ্র করে ভারতবর্ষের 60-এর দশকে একটি প্রধান বিপ্লব এনেছিল, কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছিল, যার নাম হচ্ছে গ্রিন রেভলিউশন। তাহলে এই উইটকে কেন্দ্র করে গ্রিন রেভলিউশন। এই রিসার্চ সেন্টার হচ্ছে দিল্লির পুসাতে। এর লিডিং প্রডিউসিং স্টেট হচ্ছে উত্তরপ্রদেশ, কান্ট্রিতে হচ্ছে চায়না এবং ইন্ডিয়া সেকেন্ড। এই উইটের ক্ষেত্রে কী কী হাই ইল্ডিং সিডস ব্যবহার করা হয়, এইভাবে কিন্তু ক্রপসগুলোকে দেখতে হবে যে কোন ক্রপসের জন্য কোন রেভলিউশন হয়েছিল, তার রিসার্চ সেন্টার কোথায় আছে, কোন কান্ট্রি ফার্স্ট বা ইন্ডিয়ার র্যাঙ্ক কত, কোন স্টেট ফার্স্ট পজিশনে আছে, তার হাই ইল্ডিং সিডস কী কী আছে, রিসার্চ সেন্টার কী আছে, উইট একটা কীরকম ধরনের ফসলের মধ্যে পড়তে পারে, ঠিক আছে, খারিফ ফসল, রবি ফসল না জায়েদ ফসল। তাহলে উইট হচ্ছে তোমার একটি কি না, উইট হচ্ছে একটি রবি ফসলের মধ্যে পড়ছে। তো শীতকালীন তোমার শীতকালে সব থেকে ভালো প্রোডাকশন হয় উইট, তো উইট হচ্ছে একটি তোমার রবি ফসলের মধ্যে পড়ছে, শীতকালীন ফসলের মধ্যে পড়ে। তো এইভাবে না প্রত্যেকটা তোমায় কিন্তু ক্রপসকে রেডি করতে হবে। তো 25-এ অ্যান্সার হবে তোমার, তাহলে উইট হবে তোমার সি, উত্তরপ্রদেশ। তো আজকে আমাদের ক্লাস এই অবধি থাকবে। ফার্স্টেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা ফুড এসআই বা ক্লার্কশিপের ওপর বেস করে যে ইম্পর্টেন্ট 25টা কোশ্চেন রয়েছে সেগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করব। সেই আলোচনায় আমরা প্রত্যেকটা কোশ্চেন থেকে আর কী কী কোশ্চেন হতে পারে বা এক্সট্রা ইনফরমেশন আর কী কী হতে পারে সেটাও আলোচনা করব। তো তোমরা প্রত্যেকে জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো, এবং আর কোন কোন চ্যাপ্টারের উপর কোশ্চেন রাখলে ভালো হয় সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তো প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো। আজকে অবধি, থ্যাংক ইউ।